নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেদেনী। শম্ভু বাজিকর এই মেলায় প্রতি বৎসর আসে। তাহার বসিবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজ বাজি ছাড়কাস। ছোট তাঁবুটার প্রবেশপথের মাথার উপরই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে ভোজ বাজি সার্কাস। লেখাটার একপাশে একটা বাঘের ছবি, অপরদিকে একটা মানুষ, তাহার এক হাতে রক্তাক্ত তরবারি, অপর হাতে একটি ছিন্ন মুণ্ড। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভেতরে আছে কিন্তু গোলকধামের খেলা। ভেতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগাইয়া দেয়। পল্লীবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্য দিয়া দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লি কা বাদশা, কাবুল কে পাহাড়, তাজ বিবি কা কবর। তারপর শম্ভু লোহার রং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটা পর্দা ঠেলিয়া দিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাহিরে আনিয়া তাহার ওপরে শম্ভু স্ত্রী রাধিকা বেদিনী চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা দুইটা ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের ওপর চাপাইয়া তাহার সহিত মুখোমুখি দাঁড়াইয়া বাঘের চুমা খায়। সর্বশেষে বাঘটার মুখের ভেতর আপনার প্রকাণ্ড চুলের খোপাটা পুড়িয়া দেয়। মনে হয় মাথাটায় বাঘের মধ্যে পুড়িয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া ওঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বাহির হইয়া আসিয়া আবার তাঁবুর দুয়ারে জয়ঢাক পিটিতে থাকে, দুম দুম দুম। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদিনী প্রকাণ্ড একজোড়া করতাল বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বড় বাঘ, ওই বড় বাঘ। বেদিনী প্রশ্ন করে, বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষেরা চুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলো শেষ করিয়াই সে ভিতরে গিয়া বাঘটাকে একটা তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়ে খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করিতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল স্পন্দিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদিনী 2টি করিয়া পয়সা লইয়া তবে প্রবেশ করিতে দেয়। এছাড়াও বেদিনীর নিজের খেলাও আছে। তাহার আছে একটা ছাগল, বাদুড় আর গোটা কয়েক সাপ। সকাল হইতেই সে আপনার ঝুলি ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়। গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখায়, গান গাহিয়া উপার্জন করিয়া আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আর একটা বাজির তাঁবু আসিয়া বসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালিই পড়িয়া আছে, কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দাকরণেও অনেক অভিনবত্ব আছে। বাহিরে 2টা ঘোড়া, একটা গরুর গাড়ির ওপর প্রকাণ্ড একটা খাঁচা। নিশ্চয়ই উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভু নূতন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণার হিংস্র দৃষ্টিতে চাহিল। তারপর আক্রোশ ভরা নিম্নকণ্ঠে বলিল, শালা। তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে।
ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক এক ধারার উগ্র তামাটের রং আছে। শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে। আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা, মুখে কপালের নিচে নাকে একটা খাঁজ, সাপের মতো ছোট ছোট গোল চোখ। তাহার উপর সে দন্তুর, সম্মুখে দুইটা দাঁত কেমন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহির জাগিয়া থাকে। হিংসায় ক্রোধে সে যেন ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া ওঠে, তেমনি ঝকমক করিয়া উঠিল। সে বলিল, দাঁড়া, খাঁচায় দিব গোক্ষুরার ডোকা ছেঁড়া। রাধিকার উত্তেজনা স্পর্শে শম্ভু আরও উত্তেজিত হইয়া উঠিল। সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নূতন তাঁবুটার ভিতরে ঢুকিয়া পড়িল। কে বটে? মালিক কে বটে? কি চাই? তাঁবুর ভেতরের আর একটা ঘরের পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ, 6 ফিটেরও অধিক লম্বা, শরীরের প্রতিটি অবয়ব সবল এবং দৃঢ়, কিন্তু তবু দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা দেহ, তাজা ঘোড়া যেমন একটি মনোরম লাবণ্যে ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনই একটা লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকালো, চোখ দুইটি সাধারণ, পাতলা ঠোঁট দুটোর ওপর তুলি দিয়া, আঁকা গোফের মতো একজোড়া গোফ, সুচাগ্র করিয়া পাক দেওয়া মাথায় বাবরি চুল, গলায় কারে ঝুলানো একটা সোনার ছোট চৌকো তক্তি। সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল। দুজনেই দুজনকে দেখিতেছিল। কি চাই? নূতন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুরভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বাঁ হাতটা চাপিয়া ধরিল, বলিল, এ জায়গা আমার, আমি আজ 5 বৎসর এখানে বসছি। ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বাঁ হাত চাপিয়া ধরিয়া মাতালের হাসি হাসিল, বলিল, সে হবে, আগে মদ খাও টুকচা। শম্ভুর পিছনে জল তরঙ্গ বাদ্যযন্ত্রে দ্রুততম গতিতে যেন গদ বাজিয়া উঠিল। রাধিকা কখন আসিয়া শম্ভুর পিছনে দাঁড়াইয়াছিল। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, কটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ হইতে পেছনের দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ে মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল। কালো সাপিনীর মতো ক্ষীণতনু দীর্ঘাঙ্গিনী বেদিনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তাহার ঘন কুঞ্চিত কালো চুলে, চুলের মাঝখানে সাদা সুতার মতো সিথিতে, তাহার ঈষৎ বঙ্কিম নাকে, টানা অর্ধ নিমিলিত ভঙ্গির মদির দৃষ্টি দুটো চোখে, সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে সদ্য স্নান করিয়া উঠিল। মাদকতা তাহার সর্বাঙ্গ বাহিয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। মহুয়াফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা, বেদিনীর কালো রূপও চোখে তেমনই একটা ধরাইয়া দেয় নেশা। শুধু রাধিকাই নয়, এই বেদে যাদের মেয়েদের এটা একটা রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকা রূপের মধ্যে একটা যেন প্রতীকের সৃষ্টি করিয়াছে, কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে ক্ষুরের মতো ধার। মোহমত্ত পুরুষকেও থমকিয়া দাঁড়াইতে হয়, মোহের মধ্যে ভয়ের চেতনা জাগাইয়া তোলে। বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাইবে। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নূতন বাজিকরের বিস্ময় বহুল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল, বাঘ হয়রা গেল যে নাগর। বাজিকর এবার
হাসিয়া বলিল, বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে মদের অভাব, এসো। কথা সত্য, এই অদ্ভুত জাতিটি মদ কখনো কিনিয়া খায় না। উহারা লুকাইয়া চোলাই করে, ধরাও পড়ে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এ অপরাধটা অতি সাধারণ হিসাবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল। আহ্বানকারীও তাহার স্বজাতি, নতুবা। সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল, তুই আইলি কেনে এখানে? রাধিকা এবারও খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরণ তোমার, আমি মদ খাব নাই। তাঁবুর ভিতরে ছোট একটা প্রকোষ্ঠের মতো মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরো টাকরা, হাড়ের কুচি ও এক রাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে। একটা পাতায় এখনও খানিকটা মাংস, আরেকটায় কিছু মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন, 2টি খালি বোতল গড়াইতেছে। একটা বোতল অর্ধ সমাপ্ত। বিবস্ত্র বসনা একটা বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত 2টি মাথার উপর দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির ওপর লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুবুদ্ধের মতো লাগিয়া রহিয়াছে। হৃষ্টপুষ্টু শান্তশিষ্ট চেহারার মেয়েটি। রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তোমার বেদিনী ইজি কাটা কলা গাছের পাড়া পড়েছে গো। নতুন বাজিকর হাসিল। তারপর সে স্খলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানে আলগা মাটি সরাইয়া 2টা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে কথা যাহা বলিবার বলিতেছিল নতুন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়াই রাধিকা বলিল, কি নাম গো তোমার বাজিকর? নতুন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল, নাম শুনলি গালি দিবা আমাকে বেদেনি। কেনে? নাম বটে কিষ্ট বেদে, তা গালি দিব কিনে? তোমার নাম যে রাধিকা বেদেনি, তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। পরক্ষণে সে কাপড়ের ভিতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নূতন বাজিকরের গায়ে ছুড়িয়া দিয়া বলিল, কই কালিয়া দমন করো দেখি কিষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্ট বেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল। একটা কালো কেউটের বাচ্চা। আহত সর্পশিশু হিস গর্জন করিয়া ফনা তুলিয়া দংশনোদ্যত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, হা কামা! অর্থাৎ 20 দাঁত এখনো ভাঙা হয় নাই। কিষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বাঁ হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছে। হাসিতে হাসিতে সে ডান হাতে ট্যাক হইতে একটা ছোট ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার 20 দাঁত ও 20 থলি 2টি কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুঁড়িয়া দিল। রাধিকাও বাঁ হাতে সাপটাকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে পূর্ব মুহূর্তের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিল। বলিল, আমার সাপ তুমি কামাইলা কেনে? কিষ্ট বলিল, তুমি যে বললা গো দমন করতে। বলিয়া সেও এবার হা হা করিয়া হাসিয়া উঠিল। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পূর্বেই। নতুন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হবে। সেখানে সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা পেট্রোম্যাক্স আলো জ্বালিবার উদ্যোগ হইতেছে। রাধিকা আপনাদের ছোট তাঁবুটির বাহির আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ 2টি হিংস্রভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটেই
একটা গাছতলায় নামাজ পড়িতেছিল। আরও একটু দূরে আর একটা গাছের পাশে নামাজ পড়িতেছে কিষ্ট। বিচিত্র জাত বেদের। জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে, তবে ধর্মে ইসলাম, আচারে পুরা হিন্দু। মনসা পুজো করে, মঙ্গলচণ্ডী ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে। নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণের কথা ইহাদের কণ্ঠস্থ। এমনই আরেকটি সম্প্রদায় পট দেখাইয়া হিন্দু পৌরাণিক গান করে। তাহারা নিজেদের বলে পটুয়া, পট তাহারা নিজেরাই আঁকে। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম ধর্ম সম্প্রদায়ের সঙ্গে হয় না, নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলামীয় পদ্ধতিতে। মরিলে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় বাজিকর, সাপ ধরে, সাপ নাচাইয়া গান করে, বাঁদর ছাগল লইয়া খেলা দেখায়। অতি সাহসী কেউ কেউ এমনই তাঁবু খাটাইয়া বাঘ লইয়া খেলা দেখায়। কিন্তু এই নতুন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেউ কখনো খেলা দেখায় নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল। তাহার মনশ্চক্ষে কেবল ভাসিয়া উঠিতেছিল উহাদের সবল তরুণ বাঘটির কর্তা। ইহারই মধ্যে লুকাইয়া সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়া দেখিয়া আসিয়াছে। সবল দৃঢ় ক্ষিপ্র ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হিংস্র হাসির মতো ভঙ্গি যেন অহরহই লাগিয়া আছে। আর তাহাদের বাঘটা স্থবির, শিথিল দেহ, কর্কশ লোম। খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিন ঘিন করিয়া ওঠে। কতবার সে শম্ভুকে বলিয়াছে একটা নতুন বাঘ কিনিবার জন্য, কিন্তু শম্ভুর যে কি মমতা ওই বাঘটার প্রতি, যাহার হেতু সে কিছুতেই খুঁজিয়া পায় না। নামাজ সারিয়া শম্ভু আসিতেই সে গভীর ঘৃণা এবং বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে নাই। ক্রুদ্ধ স্বরে শম্ভু বলিল, তুই জানছিস সব। রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া কহিল, না জেনে না আমি, তুই জানছিস সব। শম্ভু চুপ করিয়া রহিল, কিন্তু রাধিকা থামিল না। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে বলিয়া উঠিল, ওরে মরা, বুড়ো নাচন দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে, তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তার হিংস্র দুপাটির দাঁত ওই বাঘের ভঙ্গিতেই বাহির করিয়া সে বলিল, ছোকরার উপর বড় যে টান দেখি তোর। রাধিকা সর্পিনীর মতো গর্জন করিয়া উঠিল, কি বললি বেইমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশবিত বাঘের মতো ভঙ্গিতেই সেইখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেঈমান, তাহাকে এত বড় কথাটা বলিয়া গেল। সে ভুলিয়া গিয়াছে সব। নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ, তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি? রাধিকা এই সবে 22-এ পা দিয়াছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভেতর ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ 5 বৎসর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তাহারও 3 বৎসর পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বৎসর 3 বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেদের কাজ, ধামা বুনিত, চেয়ার পালকির ছাউনি করিত, ফুলের শৌখিন সাজি তৈয়ারি করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত। সে কাঁধে ভার বহিয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস, রাধিকা লইয়া যাইত তাহার
সাপের ঝাঁপি, বাদর, ছাগল। শিবপদর সঙ্গে আরও একটা যন্ত্র থাকিত, তাহার কোমরে গোঁজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাহিত, শিবপদ রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদর আরও একটা কত বড় গুণ ছিল। তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণরাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান কত তাহার। আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা পয়সা সব থাকিত রাধিকার কাছে। তাতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতার খুব ঘন ঘন ঘরকাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাহাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বৎসর নিরুদ্দেশ থাকবার পর আসিল এই শম্ভু। সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু, আর একটা বিগত যৌবনা বেদিনী। বাঘ ও তাঁবু দেখিয়া সকলের তাগ লাগিয়া গেল। প্রথম যেদিন রাধিকা শম্ভুকে দেখিল, সেদিনের কথা আজও তাহার মনে আছে। সেই উগ্র পিঙ্গলবর্ণ, উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল। শম্ভু তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত। সেই প্রথম ডাকিয়া বলিল, এই বেদিনী, দেখি তো সাপ কেমন। রাধিকার কি যে হইয়াছিল সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল, নাগরের শখ যে দেখি খুব, পয়সা দিবা? বেশ মনে আছে, শম্ভু বলেছিল, পয়সা দিব না, তুই সাপ দেখাবে, আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি অদ্ভুত কথা। বলে বাঘ দেখাইবে? সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিল, সত্যি বলছ? বেশ, দেখ, আগে আমার বাঘ দেখ। সে তাহার তাঁবুর ভেতর লইয়া গিয়া সত্যি বাঘ দেখাইয়াছিল। রাধিকা সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল, এই বাঘ নিয়া তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হাঁ হাঁ, দেখবি তুই? বলিয়া সঙ্গে সঙ্গে সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনের 2 থাবা 2 হাতে ধরিয়া তুলিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তুই এইবার সাপ দেখা আমাকে। রাধিকা সে কথার উত্তর দেয় নাই। বলেছিল, ওটা তোমার পোষ মেনেছে? হিহি করিয়া হাসিয়া শম্ভু সবলে তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, বাঘিনীর পোষ মানাইতে আমি ওস্তাদ আছি। কি যে হইয়াছিল রাধিকার, এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাঁবুতে উঠিয়াছিল। শিবপদর চোখের জলে বুক ভাসিয়া গিয়াছিল। কিন্তু রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তাহার অন্তর রিডি করিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ গ্রামের সকলে তাহাকে ছিছি করিয়াছিল, কিন্তু রাধিকা সে গ্রাহ্যই করে নাই। সেই রাধিকার আনিত অর্থে শম্ভুর এই তাঁবু ও খেলার অন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সে অর্থ আজ নিঃশ্বসিত হইয়া আসিয়াছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্য দুঃখ করে নাই। আর সেই বেইমানে কিনা এই কথা বলিল। সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। ওদিকে নূতন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে। দোসরা দফায় খেলা আরম্ভ হইবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। ওই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন রিরি করিয়া উঠিল। উহাদের তাঁবুতে নিশীথ রাত্রে
আগুন ধরাইয়া দিলে কেমন হয়? সহসা তাহাদের তাঁবুর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ততার উপর উত্তেজিত হইয়া বাহির হইয়া আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট। তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক, রাঙা চোখ। সে কখন কথা বলিতেছে, কেনে? ইতে দোষটা কি হল? শম্ভু চিৎকার করিয়া উঠিল, খেল দেখাবেন খেলোয়াড়ি আমার, অপমান করতে আসছিস তুই? কিষ্ট কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়াইয়া লইয়া সজোরে তাহাকে লক্ষ্য করিয়া মারিয়া বসিল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত, সে বলের মতো সেটাকে লুফিয়া ধরিয়া ফেলিল। তাহার পর ইটটাকে লুফিতে লুফিতে চলিয়া গেল। রাধিকা বিস্ময়ে সামান্য কয়েকটি মুহূর্ত যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটাইতে সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল, কিন্তু শম্ভু তাহাকে নির্বৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ধরিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। শম্ভু বলিল, এই মেলার বাদে বা কিনে লয়ে আসব। ওদিকের তাঁবু হইতে কিষ্টর কণ্ঠস্বর ভাসিয়া আসিল, খোল কানাথ, ফেলে দে খুলে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়া রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভেতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জন করিয়া উঠিল, দিব আগুন ধরাইয়া তাঁবুতে? শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, নতুন কিছু খেলা বার করো তুমি, নইলে বদনামি হবে, কেউ দেখবে না খেলা আমাগোর। শম্ভু দাঁতের দাঁত চাপিয়া বলিল, কাল পুলিশে ধরাইয়া দিব শালাকে, মদের সন্ধান দিয়া দিব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল। সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া নাচিল। বাঘটার সহিত কিষ্ট লড়াই করিল। ইস, একটা থাবা বসাইয়াছে বাঘটা। রাধিকা আপনাদের খেলার দৈনের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল। তাঁবুটা আগুন ধরিয়া ধুধু করিয়া জ্বালিয়া যায়। কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয়? পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধহয় ২-৪ জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল। কিষ্ট তাঁবুর চারপাশে পুলিশ দাঁড়াইয়া আছে। দুয়ারে একজন দারোগা বসিয়া আছেন। এ কি! সে শটান গিয়া দারোগাবাবুর সামনে সালাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাদমস্তক দেখিয়া বলিলেন, ডাক সব, আমরা তাঁবু দেখব। আবার সেলাম করিয়া বেদিনী বলিল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখব আমরা, ডাক ব্যাটা ছেলেদের, এইখান থেকেই ডাক। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাঁবুরই লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙিল না। সে বলিল, ভিতরে আমার কচির ছেলে রয়েছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটায় আলগা মাটি সরাইয়া দেখিল ৩টা বোতল তখনও মজুদ রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল ৩টাকে পুড়িয়া ফেলিল। সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল, শীতের দিনে সযত্নে বস্ত্রাবৃত্ত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়া তাহাকে জাগাইয়া দিয়া রাধিকা বলিল, পুলিশ আসছে, বসে রইছে দুয়ারে, উইটা যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তন দানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহির হইয়া গেল। তাহার পিছনে পিছনে কিষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিলেন, এ তাঁবু তোমার? সেলাম করিয়া কিষ্ট বলিল, জি হুজুর। দেখব তাঁবু আমরা,
মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেদিনী ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মম প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতে বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল। বলিল, ভেলকি লাগাইয়া দিছি দারোগাছকে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকা সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হাসিয়া বলিল, খাবা ছেলে, খাবা? শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মমভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করে দিচ্ছিস তু। উখাকে আমি জেহেল দিয়ার লাগি পুলিশে বলে এলাম, আর তুই করলি ই কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গত রাত্রির কথা। সত্যই এ কথা শম্ভু তো বলিয়াছিল। সে আর প্রতিবাদ করিল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতে এ তাঁবুতেও খেলা আরম্ভ হইবে। শম্ভু আপনার জীর্ণ পোশাকটা বাহির করিয়া পড়িয়াছে। একটা কালো রঙের চুঙার মতো প্যান্টালুন, আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেশি বাঁধিয়া ঝুলাইয়া দিত, কিন্তু আজ সে বেনিই বাঁধিল না। আপনাদের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা হইতেছিল। উহাদের তাঁবুতে কিষ্ট সেই বিড়ালির মতো গাল মোটা স্তবিবার মতো স্থূলঙ্গী মেয়েটা পরিয়াছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা, তাহার উপর জরিদার সবুজ সাটিনের একটা জাঙিয়া ও কাঁচুলি ঢঙের বডিস। কুৎসিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাইতেছিল। উহাদের জয়ঢাকের বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝংকার দিয়া ওঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপঢ্যাকে জয়ঢাক। ছি! কিন্তু তবু সে প্রাণপণে চেষ্টা করবে, জোরে জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামাইয়া হাঁকিল, ওই বড় বাঘ। রাধিকা রুদ্ধস্বর কোনো মতে সাপ করিয়া প্রশ্ন করিল, বড় বাঘ কি করে? শম্ভু খুব উৎসাহভরে বলিল, পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবোয় না। সে এবার লাফ দিয়া নামিয়া ভেতরে গিয়া বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংসক আর্তনাদের মতো গর্জন করিল। সঙ্গে সঙ্গে ও তাঁবুর ভিতর হইতে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপর রাধিকা দাঁড়াইয়াছিল। তার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। ক্রুদ্ধ হিংস্রভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চাহিয়া দেখিল। কিষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোখাচোখি হইতেই সে হাঁকিল, ফিন একবার। ও তাঁবুর ভিতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা এবার প্রবলতর গর্জনে হুঙ্কার দিল। রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন। অল্প কয়েকটা লোক সস্তায় আমোদ দেখিবার জন্য শম্ভুর তাঁবুতে ঢুকিয়াছিল। খেলা শেষ হইয়া গেল। শম্ভু হিংস্র মুখ ভীষণ করিয়া বসিয়া রহিল। রাধিকা দ্রুতপদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরে সে ফিরিল কিসের একটা টিন লইয়া। শম্ভু বিরক্ত হওয়া সত্ত্বেও সবিষয়ে প্রশ্ন করিল, কি উডা? কেরাচিন। আগুন লাগাইয়া দিব উহাদের তাঁবুতে। পুরা পেলাম নাই, দোষের কম রয়েছে। শম্ভুর চোখ হিংস্র দীপ্তিতে জ্বলিয়া উঠিল। সে বলিল, লিয়ে আয় মদ। মদ খাইতে খাইতে রাধিকা বলিল, দাউ দাউ করে জ্বলবেক যখন। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল।
সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথায় দিয়া দেখা যাইতেছিল কিষ্ট দড়িতে ঝুলান কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। উফ! আরেকটা ছাড়িয়া আরেকটা ধরিতে দুলিতে লাগিল। দর্শকেরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, এক্ষুনি লয়, সেই নিশুত রাতে। তাহারা আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত, স্তব্ধ। অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদিনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে। সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেশলাই জ্বালাইল। ওই কেরোসিনের 3টা রহিয়াছে। তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া অঘরে ঘুমাইতেছে। তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছি ছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেশলাইটা চুলের খোপায় গুজিয়া 3টা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল। ওই পিছন দিক হইতে দিতে হইবে। ওই দিকটা সমস্ত পুড়িয়া তবে এদিকে মেলাটার লোকে আলো শিখা দেখিতে পাইবে। ক্রূর হিংস্র সাপিনীর মতো সে অন্ধকারের মধ্যে মিশিয়া শন শন করিয়া চলিয়াছিল। পেছনে আসিয়া 3টা নামাইয়া সে হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করাইয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভেতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলিয়া বুক পাড়িয়ে মাথাটা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হাঁটিয়া বেদিনী ভেতরে ঢুকিয়া পড়িল। খোপার ভেতর হইতে দেশলাইটা বাহির করিয়া ফস করিয়া একটা কাঠি জ্বালাইয়া ফেলিল। তাহার কাছেই এই যে কিষ্ট অসুরের মতো পড়িয়া অঘরে ঘুমাইতেছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলিতেই লাগিল। কিষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উহ! বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলো কি নিটোল। তাহার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কিষ্ট নাচিয়া ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিবিয়া গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করিয়া উঠিল, যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া। না, আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্তা বেদিনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহার স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কিষ্ট জাগাইয়া উঠিল, কিন্তু চমকাইল না। ক্ষীণ নারী তনুখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করিয়া পড়িল। কে? রাধি? তাহার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল, হ্যাঁ, চুপ। খ্রিস্ট চুমায় চুমায় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল, দাঁড়াও, মদ আনি। না, চলো, উঠো, এখনই এখান থেকে পালাই চলো। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল। কৃষ্ট বলিল, কোথা? হু, ই দেশান্তরে। দেশান্তরে? ই টাবু টাবু? থাক পয়রা, ওই শুম্ভু লিবে। তুমি উহার রাধিকে লিবা, উহাকে দাব দিবা না? সে নিম্নস্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উন্মত্ত বেদিয়া, তাহার উপর দুরন্ত যৌবন। কৃষ্ট দ্বিধা করিল না, বলিল, চল। চলিতে গিয়া রাধিকা থামিল, বলিল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া
মাঠের ঘাসের উপর ছড়া দিয়া চলিতে চলিতে বলিল, চলো। তিনটা শেষ হইতেই সে দেশলাই জ্বালাইয়া কেরাসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরুক বুড়া পুইরা। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেদেনী। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।